বসুন আপনারা। ম্যানেজার সাহেব, চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের মার্কেটিং রেট কালেক্ট করেছেন? জি স্যার, এই দেখুন। আমি চাই আমাদের প্রোডাক্টগুলো চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের চেয়ে 50% কম রেটে মার্কেটে ছেড়ে দিতে। স্যার, 50% কম রেটে মার্কেটিং করলে আমাদের বিরাট অঙ্কের টাকা লোকসান হবে। আমি আমার লোকসানটাকে বড় করে দেখছি না, আমি চৈতি গ্রুপের লোকসানটাকেই বড় করে দেখছি। আমাদের রেটের সাথে প্রতিযোগিতা করে প্রোডাক্ট বিক্রি করতে হলে ওদেরকেও 50% লস দিতে হবে, আর এই লস চৈতি চৌধুরীকে ব্যাংকের কাছে দেউলিয়া বানিয়ে দেবে, আর এটাই আমার চাওয়া। এই জন্য আমি আমার লোকসানের কথা ভাবছি না, আমি শুধু চৈতি চৌধুরীকে সর্বশান্ত করার কথাই ভাবছি। আমি জানতে চাই, আমার এমন শত্রু কখন কিভাবে জন্ম নিল যে নিজের লোকসান মেনে নিয়ে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে? এই শত্রুর খবর তো আপনার চেয়ে আমাদের ভালো জানার কথা নয় ম্যাডাম। আপনাকেই খুঁজে বের করতে হবে কে এই শত্রু। অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি শুধু এটুকু বলতে পারি ম্যাডাম, এই শত্রুতার কারণে কোম্পানির লোকসানের পরিমাণটা 100 কোটি টাকাতে গিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না ম্যাডাম, এই লোকসানের কারণে ব্যাংক থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি ম্যাডাম, শত্রুতার কারণটা চিহ্নিত করে একটা আপোষ করা উচিত। নইলে কিন্তু আমাদের জন্য আসলে আসলে একটা কঠিন বিপর্যয় অপেক্ষা করছে, যে বিপর্যয়ের ভাঙনে হয়তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না ম্যাডাম। কি বলছিস তুই? চৈতিকে আমি দাঁড়িয়ে থাকতে দেব না। ইতিমধ্যে ওর ধ্বংসের সব আলামত তৈরি করে দিয়েছি, এবার ওকে উপর থেকে নিচে নেমে আসতেই হবে। তুই দেখছি প্রতিশোধ নিয়ে পাগল হয়ে গেছিস। ঠিক বলেছিস, আমার এই পাগলামি চৈতি চৌধুরীকে ধ্বংস করা। চৈতি চৌধুরী আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ জিম্মি করে রেখেছে, বিনিময়ে আমি ওর চোখের ঘুম হারাম করে দেব। চৈতি চৌধুরী জানে না ওর শরীরের প্রতিটি শিরা ও উপশিরা বন্ধ হতে চলেছে। আগামীকালের ব্যবসায়িক সমিতির নির্বাচনের পরেও বুঝতে পারবে চৈতি চৌধুরীর দিন শেষ, আমার দিন শুরু। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ব্যবসায়ী সমিতির নির্বাচন 2008-এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি। এবার আমি হেরে গেছি, নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না কে এই মিস্টার আইকে। তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
চৈতি চৌধুরী। আমাকে দেখে নিশ্চয় সেই ইকবাল মনে হয়নি যাকে তুমি তোমার বাড়ির চাকর বানানোর জন্য কাল রাত পর্যন্ত লাখ টাকার পালঙ্কে শুয়ে স্বপ্ন দেখেছ। লুক ম্যাডাম চৈতি চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই ইকবাল। এখন নিশ্চয়ই তোমার স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, আর হওয়াটাই স্বাভাবিক। কারণ যে ইকবাল এখনো দেনমোহরের কোটি টাকা শোধ করে তার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চায়নি, সেই ইকবালের এত বড় উত্থান মেনে নিতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু আমি সেই ইকবাল যাকে তুমি তোমার বাড়ির পোষা কুকুরের চেয়ে কম দামি মানুষ মনে করেছিলে। আমি সেই ইকবাল যাকে তুমি ফুলের বাসরে স্বামী হওয়ার অযোগ্য ঘোষণা করেছি। ভাবতে পারো তাহলে এখনো কেন আমার মা তোমার বাড়িতে, কেন মাকে মুক্ত করে আনতে চাইনি? এই না যাওয়ার জন্য আমার হৃৎপিণ্ডের প্রতিটি শিরায় শিরায় অনেক কষ্ট জমা করে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেয়নি। কেন জানো? তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। আমার এই ইচ্ছা পূরণের আর বেশি দেরি নেই। আজ তোমার পতন শুরু হওয়ার প্রথম দিন। শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমি তোমার পথ আগলে দাঁড়িয়েছি। গুড বাই ম্যাডাম চৈতি, গুড বাই। তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। এই লোকসানের কারণে ব্যাংক থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি ম্যাডাম, শত্রুতার কারণটা চিহ্নিত করে একটা আপোষ করা উচিত। না, আমি আপোষ করব না, আমি আপোষ করব না, আমি আপোষ করব না। চৈতি মামুনি, তুমি তোমার ঘরে যাও, এমন কিচ্ছু হয়নি। এতটুকু রক্ত বের হলে কেউ মরে না। আম্মা, চৈতি মামুনি ঠিক কাজটা করছেন না? আমি? তুই আমার পেটের ছেলে না শত্রু? উচিত কথা কইলে সবাই মারে কে? তোমার জন্য চৈতি আমার গায়ে হাত তুলেছে, শাশুড়ির জন্য তো দরদ। ডক্টর ফারুক, আমি চৈতি চৌধুরী বলছি। প্লিজ আমার বাড়িতে একবার আসুন, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। ইকবাল, কি হয়েছে? আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে। আমার মা হচ্ছে আমার আত্মা, আর সে আত্মাকে ওরা কষ্ট দিচ্ছে। আমি জানি তুই তোর মাকে কত ভালোবাসিস। প্রতি রাতে তুই এইভাবে চিৎকার করে উঠিস, আর কতদিন এইভাবে কষ্ট করবি? দামি খাট দামি বিছানা ছেড়ে নিচের ফ্লোরে ঘুমাস। কি করবো বল, চৈতি তো আমার মাকে খাটে ঘুমাতে দেয় না। হয়তো ওরা রান্নাঘরে বা বারান্দায় ঘুমাতে দেয়। তুই বল, মাকে রেখে আমি কি করে খাটে ঘুমাই? দেখো বাবা, তোমার আত্মা যেমন তোমার মায়ের জন্য কাঁদে, তেমনি তোমার মায়ের আত্মা তোমার জন্য কাঁদে।
ইকবাল, রাতে রাতে শাশুড়ির সেবা করে আর দিনে আমাদের বোকা বানায়। আমাদের বোকা বানাতে চাইলে আমরা যে বোকা না এ কথা চৈতিকে বুঝিয়ে দিতে হবে। আমি বলি কি, তুমি তোমার মনের কথাটা মনে না রেখে চৈতিকে সরাসরি বলে দাও, তাহলে চৈতির মনোভাবটাই বলে দেবে ওর মনের উদ্দেশ্যটা কি। হ্যাঁ সানি, কি বলবি বলে ফেল। ভালো হোক মন্দ হোক আমি সরাসরি কথা বলা পছন্দ করি। তাহলে সরাসরি বলেই ফেলি, আমি ঠিক করেছি, বিয়ে করব। সত্যি? তাহলে তোর জীবনে বিয়ের ফুল ফুটবে। আমি তো ভাবতাম তুই চিরকুমার ক্লাবের সভাপতি হয়ে থাকবি। মোটেও না, আমি মনে করতাম আমার পছন্দের মেয়েটি একদিন আমাকে জিজ্ঞেস করবে আমি ওকে কতটুকু ভালোবাসি। বল না রে, মেয়েটিকে বল বল বল। তুই কিরে, খুশি হয়েছিস না অবাক হয়েছিস, কোনটা? ধ্যাৎ, কি সব বলছিস? শোন, ওসব কথা থাক। আমার কি মনে হচ্ছে জানিস, তুই খুশি হয়েছিস কিন্তু ইকবালের কথা ভাবছিস। শোন, যে একবার চলে গেছে সে আর ফিরে আসবে না। শোন, তোকে কিন্তু আমি একজন ভালো বন্ধু মনে করি। তুই সেই বন্ধুত্বের সম্পর্কটা কেমন যেন করে দিলি। কোথায় যেন হঠাৎ করে একটা ছন্দপতন হয়ে গেল। শোন, আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি এখন চলি। আমি জানি তুই কেন রাজি হলি না। তোর বিয়ে একটা কেন 10টা হলেও আমি তোকে বিয়ে করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু না এসে পারলাম না। আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। ম্যাডাম, ব্যাংক লোন পরিশোধ করার টাইমটা আর এক্সটেনশন করে নাই। আমাদের চিঠি ব্যাংক রিজেক্ট করেছে, আর ব্যাংক থেকে যে চিঠিটা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আপনার ইন্ডাস্ট্রি, বাড়ি, গাড়ি সবকিছু নিলামে তুলবে। প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসছি, দেখি কি করতে পারি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে মামুনি, এতে ঘাবড়ানোর কি আছে? এটা কোনো সমস্যা হলো? তুমি কি মনে করেছো মামা? বুঝতে পারছো আর মাত্র 2 দিন বাকি, আর একটা দুটো টাকা নয়, 50 কোটি টাকার মামলা। কে দেবে আমাকে এই টাকা? কেন, সানি বাবাজি দেবে। সানি? তুই আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছিস। মামা মাকে ফোন করেছিল, জানিস আমি মামাকে বলে দিয়েছি আর কেউ না জানুক। তুমি আর মামি তো জানো আমি চৈতির জন্য দুনিয়াটা লুটিয়ে দিতে চাই। বল চৈতি, কোন শর্তে তুই টাকাটা নিতে চাস? শর্ত? হ্যাঁ শর্ত। 1 নম্বর শর্ত,
তুই আমাকে বিয়ে করতে রাজি হলে শুধু ব্যাংক লোনের টাকা কেন, আমার সবকিছু তোকে আমি দিয়ে দিব। আর 2 নম্বর শর্ত? বউ হিসাবে না পেলেও তুই যদি আমার সাথে এক রাত কাটাস তাহলে আমি তোকে 50 কোটি টাকা দিব। তুই কি মনে করেছিস আমি নষ্টা মেয়ে? দেহ ব্যবসাটা আমার পেশা। হাহ। তোর কাছে টাকার জন্য আমি নিজেকে বিক্রি করতে ছুটে এসেছি? তুই যদি মনে করে থাকিস তোর মতো সওদাগরের কাছে আমাকে আমি নিলামে তুলবো, তাহলে তুই ভুল করেছিস, ভুল। শোন, তোকে দেখে যত বেশি ঘৃণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজে। যে তোর মতো লোফারকে আমি বন্ধু মনে করেছিলাম। ছি! সানি! চৈতি, আমি জানি আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ, কিন্তু তুই যাতে আমাকে সারা জীবন মনে রাখিস সে অবস্থা করেই তোকে আমি এখান থেকে ছাড়বো। ভালো হচ্ছে না, ছাড়, সানি! সানি! সানি, কি করছিস? চুন্নু, আনোয়ার, আবুল, কামাল, ওকে ধর। আমি আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ। আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসতো। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। কি জানতে না? আমার আপনজন হয়ে এত বড় শত্রুতা করেছিলে কিসের লোভে? বলো কিসের লোভে? বলো কিসের লোভে? চুপ! চুপ! আর একটা কথা না বলে তুমি এই মুহূর্তে তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম ঠিক বিচার আপামনি। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। বাইরে বাড়ি থেকে নাইলে কিন্তু তোমাকে আমি ঘাট ধরে বাড়ি করে দেবো। বাইরে থেকে যাও কই যাও। এরাই কি আমার বাবা মা? আমি আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ। আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসতো। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। মা, তুমি শুধু দোয়া করো মা,
আমি যেন শত্রুকে সবচেয়ে বড় বন্ধু মনে করি, ওর মনের মতো হতে পারি। আমি যেন ইকবালের মনের আকাশে এক ফালি চাঁদ হয়ে মেঘ সরিয়ে জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারি। মা, মা তুমি দোয়া করো, মা তুমি দোয়া করো। চৈতি আমাকে বের করে দিয়েছে, তাতে আমার কোনো কষ্ট হয়নি। আমার কষ্ট হয়েছে তোমাকে অপমান করার জন্যে, আর তোমার অপমান আমার গায়ে লেগেছে। কিন্তু এই অপমানের জবাব তোমাকে দিতেই হবে, আর এই জবাব দেওয়ার একমাত্র রাস্তা নিলামে সবকিছু কিনে নিয়ে চৈতিকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছ মামা, আমি নিলাম ডাকবো, অবশ্যই নিলাম ডাকবো।